বাংলাদেশের রাজনীতির প্যাটার্নই পরিবর্তন করে দিয়েছেন একজন ব্যক্তি। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যেন এক নতুন জামাতের আবির্ভাব হয়েছে এবং একজন নতুন নেতার আবির্ভাব ঘটেছে। তিনি এমন ধারায় রাজনীতি করছেন, এমন ভঙ্গিতে রাজনীতি করছেন, এমন স্মার্ট রাজনীতি করছেন, তার এই স্মার্ট রাজনীতির কারণে গোটা রাজনীতির প্যাটার্নই পরিবর্তন হয়ে গেছে। আগে যেখানে পেশি শক্তি দিয়ে রাজনীতি করা হতো, মারামারি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, টাকা দিয়ে ভোট কিনে, ভোট কেন্দ্র দখল করে, মানে রাজনীতিবিদদের চিন্তা ভাবনাই থাকতো যে নির্বাচনে তারা এই কাজগুলো করবে। কিন্তু এই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই ধারণাটা পুরা পরিবর্তন করে ফেলেছেন। এখন জামাতের প্রধান প্রতিপক্ষ বিএনপি, আওয়ামী লীগ নাই, এখন জাতীয় পার্টিকে আমরা বাদই রাখলাম। বিএনপির যে রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতি, দুটার ভিতরে কোনো পার্থক্য ছিল না, একেবারে সেম সেম কোয়ালিটির রাজনীতি ছিল। এবং বিএনপি হাসিনার পতনের পরবর্তী সময়ে ঠিক তার ওই পুরনো ধাঁচের রাজনীতিতেই কিন্তু এগিয়ে যাচ্ছিল। এইখানে এসে জামাতের আমির যেন বিএনপিকে ডেকে বললেন, বা পিছন থেকে তার জামার আস্তিন টেনে ধরে বললেন যে ভাই থামো, যে পথে আগাচ্ছ এ পথে আর বেশি দূর যেতে পারবে না, সামনে কণ্টকাকীর্ণ পথ, সামনে মহাসমুদ্র, সামনে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পর্বতমালা, সুতরাং ওই পথে না গিয়ে তোমরা এই পথে হাঁটো, এটি রাজনীতির আসল পথ। তার এই স্মার্ট রাজনীতির কারণে যখন বিএনপি এক পর্যায়ে প্রচন্ড আত্মবিশ্বাসে বলীয়ান হয়েছিল যে ক্ষমতায় তারা চলেই গেছে, শুধুমাত্র ঘোষণা হবার বাকি, এমনকি মানে বাস্তবিক অর্থে তারা ক্ষমতায় না গিয়েই ক্ষমতার স্বাদ গ্রহণ করতে শুরু করেছে। আর ঠিক এই জায়গায় এসে ডক্টর শফিকুর রহমান আস্তে 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 কচ্ছপের গতিতে হেঁটে রাজনীতির মোড়টা আস্তে করে ঘুরিয়ে দিলেন। কি হলো? তারেক রহমান দেশে আসলেন। তারেক রহমান দেশে আসার পরে তিনি যে ব্যাপক নিন্দা এবং দুর্নাম সাথে করে নিয়ে আসলেন, তার দলের যে সীমাহীন দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, এই যে এইগুলো তিনি সাথে করে মাথায় করে বয়ে আনলেন বাংলাদেশের বুকে। আশা করা হচ্ছিল যে তারেক রহমান এসে হয়তো এটি মুছে দিতে পারবেন, কিন্তু সেটি আর হয় নাই। কারণ বিএনপি যখন চেষ্টা করছিল 300 ফিটে তারা 50 লক্ষ মানুষের সমাগম বা 1 কোটি মানুষের সমাবেত করতে, সেখানে সূত্র বলছে, অঙ্ক বলছে, বা একটি ড্রোন শট বলছে যে 300 ফিটে মাত্র 1 কিলোমিটারের ভিতরে তাদের জনসমাগমের চিহ্ন পাওয়া গেছে। আর এই 1 কিলোমিটারের ভিতরে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক ধারণ করে দাঁড়াতে পারে, আর 1 কিলোমিটারে কত বর্গ কিলোমিটার হয়, এইটা দিয়ে ভাগ করে যোগ বিয়োগ করে দেখা গেছে সেখানে 2,25,000 থেকে মাত্র 2.5 লক্ষ লোকের সমাগম সেখানে হয়েছিল। অপরদিকে আমাদের উসমান হাদির জানাজাই এআই শট বলে দিয়েছে যে সেখানে 14 থেকে 15 লক্ষ লোক হয়েছিল। আমি নিজে সেখানে গিয়েছি, দেখেছি ঘুরে ঘুরে, আমার কাছে মনে হয়েছে 20 লক্ষ মতো লোক হয়েছিল। এই যে বিএনপির যে আত্মবিশ্বাস রাজনীতির মাঠে তারেক রহমানকে কেন্দ্র করে, এটি কিন্তু ভেঙে গেছে। তারপরে তারা নতুন করে আরেকটি স্বপ্ন দেখা শুরু করলো যে এনসিপি কে সাথে নিয়ে তারা রাজনীতি করবে। তাদের জোটে এনসিপি কে তারা ভেড়াতে চাচ্ছিল। তার আগে বিএনপির জোটে যে কয়েকজন জোট সঙ্গী ছিল, তার ভিতরে আবার কেউ কেউ কিন্তু ভেঙে বেরিয়ে চলে এসেছে। যেমন মুস্তাফিজুর রহমান ইরান, তিনি অলরেডি ভেঙে চলে এসেছেন। বিএনপির কাছ থেকে বিশ্বাসঘাতকতার চিহ্ন তারা পেয়েছে, যার কারণে তারা চলে এসেছে। মুস্তাফিজুর রহমান ইরান সেটি বলেছে। ইরান কিন্তু জামাতের জোটে যোগ দিচ্ছে। আরো মজার ঘটনা যেটি ঘটেছে, জামাত ইসলামের আমিরের যে ক্যারিশমাটিক নেতৃত্ব, এই ক্যারিশমাটিক নেতৃত্বের কারণে দেখুন আপনারা, এটি কল্পনা করতে পারবেন না
যে একজন মুক্তিযোদ্ধা যিনি সারা জীবন জামাতকে, মুক্তিযোদ্ধারা যখন রাজাকার বলে ট্যাগ দেয়, সেক্ষেত্রে আখতারুজ্জামান রঞ্জনের মতো একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তিনি জামাতে ইসলামে এসেছেন এবং তিনি বারবার বলছেন যে মুক্তিযোদ্ধারা যারা এতদিন ধরে যা বলেছে জামাতের বিরুদ্ধে সম্পূর্ণ বোগাস, আসলে জামাত ইসলাম তা নয়। স্মার্ট মুভিং বলে এটাকে। তিনি রাজনীতির প্যাটার্নই কিন্তু এখানে পরিবর্তন করে দিয়েছেন মেজর আখতারুজ্জামান জামাত ইসলামে যোগদান করার কারণে। আরো মজার ব্যাপার কি জানেন? আরো মজার ব্যাপার হচ্ছে নির্বাচনে যে জোটের যে রাজনীতি, এইখানে কিন্তু বিএনপি ভাবছিল যে জামাত ইসলামকে একটা টেক্কা দিয়ে তারা উড়িয়ে দেবেন, সরিয়ে দেবেন, বা ফু দিয়ে তুরি দিয়ে উড়িয়ে দেবেন। কিন্তু জামাতের আমির তিনি যে কোন মানের রাজনীতিবিদ, আমার মনে হয় বিএনপির এই ধারণাটা ছিল না। বিএনপির এই ধারণাটা না থাকার কারণে জামাতকে তারা গন্তিতেই ধরে নেই। প্রথমে তো ফজলুর রহমানকে দিয়ে অনেক কিছু বলাইছে যে তারা 10টার বেশি সিট যদি পায় আমি 20 খাবো, ফজলুর রহমান। এখন কিন্তু সম্পূর্ণ হিসাব পাল্টে গেছে। এখন যেটি হচ্ছে দেখুন, আজকে আমি যখন এই ভিডিও করছি, আজ 28 তারিখ রবিবার রাত 11টা, ততক্ষণে কিন্তু জামাতের জোটে, নির্বাচনী জোটে কারা কারা যাবেন প্রায় কনফার্ম হয়ে গেছে। আগে ছিল 8 দল, এই 8 দলের সাথে নতুন করে যোগ হয়েছে এনসিপি এবং এলডিপির মতো, অর্থাৎ অলি আহমদের মতো ব্যক্তিত্ব, বীর বিক্রম অলি আহমেদ। এটা কি চারটেখানি কথা? এই অলি আহমদ এবং এনসিপি জামাতের জোটে আসার সাথে সাথে বিএনপির কপালে কিন্তু ভাঁজ পড়ে গেছে। আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে যারা বিএনপির অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, যারা বাম ঘোরানার বুদ্ধিজীবী, যারা বিএনপির বুদ্ধিজীবী মানেই তো সব বাম, আর বাম মানেই ভারত, এতে কোনো সন্দেহ নেই। এখানে আর কোনো ইফ বাট নো কিচ্ছু নাই, ফুল স্টপ। বাম মানে ভারত, প্রগতিশীল মানে ভারত, এই কয়েকটা জিনিস আপনাদের চিনে রাখলেই হবে। এরা এনসিপি কে এমন ভাবে কান পরা দিতে শুরু করলো, পানি পরা দিতে শুরু করলো যে তোমরা জামাতের সাথে যদি যাও তাহলে কিন্তু তোমাদের রাজনীতিক ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। তোমরা বিএনপির সাথে না আসলে সমস্যা নাই, কিন্তু একা নির্বাচন করো। রাজনীতিটা বুঝতে পারছেন? ফাহাম আব্দুল সালামের মতো লোক এটি বলেছে, জাহেদুর রহমানের মতো লোক এটি বলেছে, আর ওই যে শাহেদ আলম, তাকে নাকি কি অন্য কোনো নামে ডাকা হয়, এই শাহেদ আলম বেশ কয়েকদিন ধরে চিল্লায় যখন আর পারে নাই, সে আজ কয়েকদিন ধরে 2-3 দিন হলো পানিতে ডুব দিছে, আর তারে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, উধাও হয়ে গেছে। এই হচ্ছে এদের বুদ্ধির মাত্রা, বুদ্ধির বহর এদের। তো এনসিপি একেবারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এনসিপি যদি বিএনপির সাথে যেত তাহলে তারা যেমন, তাদের রাজনীতি যেমন একটা ক্রাইসিসের ভিতর পড়ে যেত, একাও যদি তারা রাজনীতি করত তাহলেও তাদের রাজনীতি একটা সংকটের ভিতরে প্রবেশ করত। তারা জীবনে আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। কারণ এনসিপি একা রাজনীতি করলে, কোনো জোটের সাথে অন্তর্ভুক্ত না হলে, তারা মাত্র 3 থেকে 4টা আসন হয়তো সারা দেশে পেত। আর বিএনপির সাথে গেলেও এরকম তাদের 3 থেকে 4টা আসন দিত। আর বিএনপি এই 3-4টা আসন দিয়ে যেটা করত, বিএনপিকে তো প্রকাশ্যে এখন জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিতে দেখা যাচ্ছে। তারা গণভোট মানে নাই, তারা কোনো কিছু। বিএনপি কিন্তু ক্ষমতায় যদি আসতে পারে তাহলে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে ওগুলো একটাও পালন করবে না, একটাও মানবে না। তাহলে এনসিপি যদি ওইখানে যেত, জুলাইয়ের দল দাবিদার হিসেবে যদি সেখানে যেত, এর দায়ভার তো এনসিপির ঘাড়ে বর্তাতো। তার মানে জুলাইয়ের চেতনা তার ঘাড় থেকে সম্পূর্ণ মুছে যেত। তারা কি করলো? সিদ্ধান্ত নিল জামাত ইসলামের সাথে আসা। আর জামাত ইসলাম তো শুরু থেকেই, জামাত ইসলাম তাদেরকে সাপোর্ট দিয়ে এসেছে। জামাত তাদেরকে নিরঙ্কুশ ভাবে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত এনেছে। এখন তারা সারা দেশে কমিটি দিতে পেরেছে, এমনকি নাহিদ, সার্জিস, হাসনাতরা যেখানে যেখানে গিয়েছে সেখানে সেখানে জামাত ইসলাম তাদের নিজেদের লোক দিয়ে তাদেরকে প্রোটেক্ট করেছে। এখন জামাতের জোটে তাদেরকে প্রায় 35 থেকে 40টা প্রায় কনফার্ম হয়ে গেছে। নাহিদ ইসলাম তো আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে কেন তারা জামাতের জোটে যাচ্ছে, কারণ হচ্ছে ওই সংস্কার কমিশনে আলাপ আলোচনার মাধ্যমে তারা এটি বুঝতে পেরেছে যে জামাতের চিন্তা চেতনা এবং তাদের চিন্তা চেতনা প্রায় ঐক্যমত, অনেক বিষয়ে ঐক্যমত। 2-1টি বিষয়ে ভিন্নমত ছাড়া প্রায় সমস্ত বিষয়ে ঐক্যমত পোষণ করেছে তারা। সুতরাং এইটা ছাড়া তাদের আর কোনো পথ নেই। এখন তারা যদি 35টা আসন যদি জামাত তাদেরকে দিয়ে দেয়,
তাহলে তারা কিন্তু মিনিমাম 30টা আসনে জয় লাভ করবে বলে আমরা মনে করি। তো নাহিদ ইসলামের সাথে যখন আর পারে নাই এই বাম বিএনপির এই বাম রাজনীতিবিদেরা, বুদ্ধিজীবীরা, তখন ওই নারীদেরকে তারা একটু কান পরা দিয়েছে। আর মেয়েদের তো কান পরা দেওয়া খুব সহজ, এদের কানের কাছে গিয়ে যা বলা যায় তাই। আর এরা তো কোনোদিন রাজনীতি করেনি, এখনো রাজনীতির রও এরা বোঝে না, তাসনিম যারা টারা দিয়ে যারা আছে। তো এদেরকে দিল, এরা তখন কি করলো, ওই বামদের খপ্পরে পড়ে এনসিপির নাহিদের কাছে তারা চিঠি লিখলো যে না, জামাতের কাছে যাওয়া যাবে না। নাহিদ তো আর এদের কথা শোনে নাই, না শুনে তারা জামাতের জোটে এসেছে। তারা জোটবদ্ধভাবে এখন নির্বাচন করবে। অলি আহমদ এসেছে, 8 দল 10 দল হয়েছে। জামাতের পক্ষ থেকে আমরা যেটি শুনেছি, আরো বেশ কয়েকটি দল আসার জন্য তারা চিঠি লিখেছে বা যোগাযোগ করেছে, কিন্তু আপাতত জামাত ইসলামের এই জোটে অন্য কাউকে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জামাতের আমির দুঃখ প্রকাশ করেছেন, তবে একসাথে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেছেন।